মেরের থেকে আসা সাম্প্রতিক একটা খবর যেভাবে নাড়া দিয়েছে আমাদের সবাইকে সেটা সত্যি বিরল। একটা সাংঘাতিক হত্যাকাণ্ড, আর তার কেন্দ্রে দুজন মুস্কান রাস্তগী আর তার স্বামী সৌরভ রাজপুত। শুধু খুন নয়, যেভাবে দেহটা লুকানোর চেষ্টা হয়েছে, শুনলেই কেমন যেন লাগে একটা ড্রামে সিমেন্ট ভরে। হ্যাঁ, সিমেন্টে ভরা ড্রামে দেহ, বীভৎস বললেও কম বলা হয়। সাম্প্রতিক সময়ের অপরাধগুলোর মধ্যে এটা নিঃসন্দেহে একেবারে উপরের দিকে থাকবে। মর্মান্তিক তো বটেই, আলোড়নও ফেলেছে প্রচুর। আজকে আমরা একটু চেষ্টা করব বিভিন্ন নিউজ রিপোর্ট, আমাদের হাতে থাকা সূত্র, এগুলোর ভিত্তিতে ঘটনাটার গভীরে যেতে। ঠিক কি হয়েছিল, কেন হলো, এর পেছনে কি কি কারণ থাকতে পারে, এইগুলো একটু বোঝার চেষ্টা করব। খবরের শিরোনামের বাইরে গিয়ে পুরো ছবিটা দেখা আর কি। এর কথিত পরিকল্পনা, যেভাবে প্ল্যান করা হয়েছে বলে শোনা যাচ্ছে, অভিযুক্তদের সম্পর্ক, তাদের উদ্দেশ্য আর পারিপার্শ্বিক যা যা উঠে আসছে, তাতে অনেকগুলো প্রশ্ন কিন্তু চলেই আসে। একটা সাধারণ দেখতে শুনতে গার্হস্থ্য সম্পর্ক, তার পরিণতি এত ভয়ঙ্কর কি করে হয়, সেটাই ভাবার মতো। একদম। তাহলে যদি শুরু থেকেই দেখি, ভিকটিম সৌরভ রাজপুত, বয়স বলছেন ৩৫, বেশ কিছু বছর লন্ডনে ছিলেন, তারপর সম্প্রতি মেরেথে ফিরে আসেন। স্ত্রী মুস্কান আর ওদের একটা ছোট্ট মেয়েও আছে, বছর ৬-এর বোধহয়। হ্যাঁ, ২০১৬তে বিয়ে হয়েছিল এর। মেয়েটা বেশ ছোট। আর অভিযুক্ত দুজন, সৌরভ স্ত্রী মুস্কান রাস্তগী আর তার প্রেমিক বলে পরিচিত সাহিল শুক্লা। বাইরে থেকে দেখলে তো মনে হবে একটা সাধারণ পরিবার, কিন্তু ভেতরে ভেতরে গল্পটা অন্যরকম ছিল। হ্যাঁ, সূত্র থেকে যা জানা যাচ্ছে, ঘটনাটা সম্ভবত ঘটে ৪ঠা মার্চ, এই বছর ২০২৫-এর। অভিযোগটা হচ্ছে, সৌরভকে প্রথমে কিছু একটা মাদক জাতীয় জিনিস খাওয়ানো হয়, সম্ভবত কাবু করার জন্য। আর তারপর পুলিশ সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন রিপোর্টে যা বলছে, সৌরভকে বুকে সম্ভবত ৩ বার ছুরি দিয়ে মারা হয়। আর এখানেই শেষ না, শোনা যাচ্ছে এরপর নাকি দেহটা টুকরোও করা হয়েছিল। ওহ! এই বিবরণটা থেকেই কিন্তু অপরাধের মাত্রাটা বোঝা যায়। এটা শুধু হঠাৎ রাগের বশে খুন নয়, এর মধ্যে একটা চরম হিংস্রতা আছে। আর দেহ লোপাটের পদ্ধতিটা, সেটা তো আরও সাংঘাতিক। একটা নীল রঙের প্লাস্টিকের ড্রাম, বেশ বড়সড়, সেটা জোগাড় করা হয়। হুম তার মধ্যে সৌরভের দেহ বা দেহাংশ রেখে সিমেন্ট গুলে একদম ভর্তি করে দেওয়া হয় ড্রামটা। একদম। উদ্দেশ্য পরিষ্কার, প্রমাণ লোপাট করা, যাতে খুঁজে না পাওয়া যায় বা পেলেও চেনা না যায়। আর এই সিমেন্ট ভর্তি ড্রামটা মেরেঠের ব্রহ্মপুরী এলাকায় একটা ভাড়া বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। ভাবা যায় কতটা ঠান্ডা মাথার প্ল্যান। চট করে সন্দেহ না হয়। তাই ওরা সৌরভের ফোনটা ব্যবহার করছিল। ও আচ্ছা। সেই ফোন থেকে ওর পরিবার বন্ধুদের মেসেজ পাঠাচ্ছিল, এমনভাবে যেন মনে হয় সৌরভ নিজেই কোথাও গেছে আর ভালো আছে। তদন্তকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা আর কি। একদম ইচ্ছাকৃতভাবে মিসলিড করার চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, এত নৃশংসতা কেন? কারণটা কি? তদন্তকারীরা কি বলছেন? বেশ কয়েকটা কারণের কথা তো শোনা যাচ্ছে। একটা হলো টাকা পয়সার গণ্ডগোল। আর্থিক বিরোধ, হ্যাঁ। সৌরভ নাকি লন্ডন থেকে ফেরার পর বা তার আগেও টাকা পয়সা নিয়ে সমস্যা চলছিল। বেশ কিছু টাকা পাঠিয়েও ছিলেন সৌরভ, এরকমও শোনা যাচ্ছে। সম্পত্তি নিয়েও নাকি কিছু সমস্যা ছিল। আর দ্বিতীয়ত, মুস্কানের নিজের কিছু উচ্চাকাঙ্ক্ষা ছিল। সাহেলের সঙ্গে নতুন করে জীবন শুরু করার ইচ্ছে। এমনকি কিছু রিপোর্টে দেখলাম মুস্কানের নাকি বলিউডে কাজ করার স্বপ্ন ছিল, যার জন্য হয়তো টাকার দরকার ছিল। হ্যাঁ, এই দিকটাও উঠে এসেছে। এর সাথে আবার সাহেল শুক্লার ভূমিকাটাও বেশ জটিল। পুলিশের একটা সন্দেহ আছে যে সাহেল কিন্তু মুস্কানের উপর মানসিকভাবে বেশ প্রভাব বিস্তার করেছিল। কন্ট্রোল করত? অনেকটা তাই। সাহেলের নিজের মাদকাসক্তি ছিল, আর ওই যে তন্ত্র সাধনা বা এই ধরনের গুপ্ত বিদ্যায় একটা বিশ্বাসের কথাও কিন্তু সামনে আসছে। তন্ত্র সাধনা? হ্যাঁ, প্রতিবেশীরাও নাকি সাহেলের ভাড়া বাড়িতে কিছু অদ্ভুত জিনিস দেখত, যেমন দেওয়ালে নানারকম চিহ্ন আঁকা, ঘর অন্ধকার করে রাখা, এইসব। যদিও এই তন্ত্র সাধনার ব্যাপারটা ঠিক কতটা সত্যি বা এর প্রভাব কতখানি ছিল, সেটা তো তদন্তেই বোঝা যাবে। কিন্তু এই তন্ত্র সাধনার সূত্র ধরেই তো মামলার সবচেয়ে অদ্ভুত, প্রায় অবিশ্বাস্য দিকটা সামনে এলো, তাই না? ওই যে অভিযোগটা, মুস্কান নাকি সাহেলকে এই খুনের সাহায্য করতে রাজি করানোর জন্য একটা একটা অন্যরকম জালিয়াতি করেছিল। হ্যাঁ, ওই স্ন্যাপচ্যাটের বিষয়টা, এটা সত্যিই চমকে দেওয়ার মতো। অভিযোগটা হচ্ছে, মুস্কান নাকি সাহিলের মৃত মায়ের ছদ্মবেশে
একটা ফেক স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলে কি কাণ্ড! এবং সেই অ্যাকাউন্ট থেকে মেসেজ পাঠিয়ে সাহিলকে এমনভাবে প্রভাবিত করার চেষ্টা করে যাতে সাহিলের মনে হয় তার মৃত মাই তাকে এই কাজে উস্কানি দিচ্ছেন বা সমর্থন করছেন। এটা যদি সত্যি হয় তাহলে তো আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে এই রকম মানসিক খেলা ভাবা যায় না। ভয়ঙ্কর। এই কৌশলটা কিন্তু খুব ধূর্ততার পরিচয় দেয়। এটা শুধু প্ররোচনা নয়, এক ধরনের মানসিক ব্ল্যাকমেলও বলা যেতে পারে। মৃত প্রিয়জনের নাম ব্যবহার করে কাউকে এত ভয়ানক একটা অপরাধে সামিল করানোর চেষ্টা, এটা অপরাধীদের মনের অন্ধকার দিকটা তুলে ধরে। তদন্তকারীদের জন্য তো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল নিশ্চয়ই, এই ডিজিটাল প্রমাণ জোগাড় করা, এর পেছনের মোটিভটা বোঝা। অবশ্যই। কিন্তু এত প্ল্যান, এত কৌশল, শেষ রক্ষা তো হলো না। ধরা পড়ল কি করে ওরা? ধরা পড়ার ঘটনাটাও একটু অন্যরকম। সৌরভের বাড়ির লোক যখন ওর খোঁজ পাচ্ছিল না, তখন তারা স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পুলিশকে জানায়। সন্দেহটা তো মুস্কানের দিকেই যাচ্ছিল। হ্যাঁ। জানা যাচ্ছে মুস্কানের বাবা একসময় ঠিক করেন ওকে পুলিশের কাছে নিয়ে যাবেন। আর সেই সময়ে বাবার মুখোমুখি হয়ে বা হয়তো ধরা পড়ার ভয়েই মুস্কান ভেঙে পড়ে আর অপরাধের কথা স্বীকার করে নেয়। ও, বাবার কাছেই স্বীকার করে নিল। হ্যাঁ, সেরকমই শোনা যাচ্ছে। আর ওই স্বীকারোক্তিটাই মামলার মোড় ঘুরিয়ে দেয়। তার মানে মুস্কানের ওই স্বীকারোক্তির ভিত্তিতেই পুলিশ এগোয় এবং তারপর সাহিল শুক্লাকেও গ্রেফতার করে। একদম। তারপর নিশ্চয়ই প্রমাণ জোগাড় করার পালা, ওই ড্রামটা উদ্ধার করা, ফরেনসিক টেস্ট, সাক্ষ্য নেওয়া, এইসব। হ্যাঁ, দুজনকে গ্রেফতার করার পর তদন্তে গতি আসে। পুলিশ ওই ভাড়া বাড়ি থেকে সিমেন্ট ভর্তি ড্রামটা উদ্ধার করে। সেখান থেকে সৌরভের দেহাংশ পাওয়া যায়। তারপর ফরেনসিক পরীক্ষা, ময়না তদন্ত, অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণ জোগাড় করার কাজ চলে। তদন্ত শেষে পুলিশ নাকি 1000 পাতারও বেশি লম্বা একটা চার্জশিট জমা দিয়েছে কোর্টে। 1000 পাতা? বাবা! হ্যাঁ, এই চার্জশিটের সাইজটাই বলে দেয় মামলাটা কতটা জটিল আর কত তথ্য প্রমাণের সঙ্গে জড়িয়ে আছে। এই ঘটনার পর সমাজের প্রতিক্রিয়া কেমন ছিল? বিশেষ করে মুস্কানের নিজের বাড়ির লোকজনের, তাদের প্রতিক্রিয়া তো খুবই কঠোর ছিল বলে শুনেছি। হ্যাঁ, খুবই কঠোর। তারা তো পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে মুস্কানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা জানায়। তাই নাকি? শুধু তাই নয়, তারা এটাও বলে দেয় যে মুস্কানকে কোনো রকম আইনি সাহায্য তারা দেবে না এবং তারা ওর কাজের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে। পরিবারের তরফ থেকে এমন কথাও বলা হয় যে মুস্কান সমাজের জন্য উপযুক্ত নয়। নিজের পরিবার থেকে মৃত্যুদণ্ড দাবি করা, এটা তো সাংঘাতিক। বোঝা যাচ্ছে তারা কতটা আঘাত পেয়েছেন বা ক্ষুব্ধ। একদম। পরিবারের এই প্রতিক্রিয়া একদিকে যেমন তাদের ক্ষোভ আর হতাশার প্রকাশ, তেমনি এটাও দেখায় যে এই ধরনের অপরাধ একটা পরিবারকে, সমাজের ভিতকে কতটা নাড়িয়ে দিতে পারে। আর জেলের ভেতরেরও কিছু খবর বেশ উদ্বেগজনক। কি রকম? রিপোর্টে বলছিল অভিযুক্ত মুস্কান আর সাহেল দুজনেই নাকি জেলে মারাত্মক মাদক প্রত্যাহারের উপসর্গে ভুগছিল, উইথড্রল সিমটমস যাকে বলে। ও, তারা নাকি জেলে মরফিন বা গাঁজার মতো মাদক চেয়েও ছিল। এই খবরগুলো তাদের মাদকাসক্তির দিকটা স্পষ্ট করে। আর প্রশ্ন তোলে, এই মাদকাসক্তি কি অপরাধের পেছনে কোনো ভূমিকা রেখেছিল? ঠিক। আরও দুটো তথ্য কিন্তু সামনে এসছে, যা মামলাটাকে আরও জটিল করছে। এক, কিছু মিডিয়া রিপোর্টে বলছে জেলে ডাক্তারি পরীক্ষার পর নাকি জানা গেছে মুস্কান গর্ভবতী। এই খবরটাও শোনা গেছে। আর 2, শোনা যাচ্ছে মুস্কান নাকি জেলের ভেতর থেকেই আইন পড়ার কথা ভাবছে বা প্ল্যান করছে। হ্যাঁ, এই দুটো বিষয়ে একদিকে যেমন কিছু মানবিক প্রশ্ন তোলে, তেমনি অভিযুক্তর মানসিক অবস্থা, তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও নানা রকম জল্পনা তৈরি করে। ঘটনাটার অস্বাভাবিক দিকগুলো যদি আরেকবার ভাবি, সিমেন্টে দেহ লুকানোর ওই বিভৎসতা, হ্যাঁ, তারপর ওই স্ন্যাপচ্যাট ব্যবহার করে মৃত মায়ের নামে প্রতারণা, একদম। তার সাথে আবার ওই তন্ত্র সাধনার কথিত প্রভাব, মাদকাসক্তি, সবিলিয়ে একটা অদ্ভুত ককটেল জানো। ঠিক। এটা সাধারণ অপরাধের থেকে অনেক বেশি স্তরযুক্ত, অনেক বেশি জটিল। অনেকগুলো অ্যাঙ্গেল আছে এর। আর এই সবকিছুর মধ্যে সবচেয়ে দুঃখের, সবচেয়ে মর্মান্তিক দিক কোনটা বলুন তো? কোনটা? ওই দম্পতির প্রায় 6 বছরের বাচ্চা মেয়েটার কথা। ওহ হ্যাঁ, ঠিক বলেছেন। একবার ভাবুন, শিশুটার বাবা খুন হলেন, আর সেই খুনের অভিযোগে তার মা আর মায়ের প্রেমিক জেলে। বাচ্চাটার বর্তমান কি, ভবিষ্যৎ কি, সবটাই তো অনিশ্চিত হয়ে গেল। একদম। এই নিষ্পাপ শিশুটার জীবনে যে ধাক্কাটা লাগল, তার কোনো পরিমাপ হয় না। ঘটনার আসল ট্র্যাজেডি এখানেই।
দেখুন, এই মামলাটা শুধু একটা খুনের ঘটনা নয়। এটা আমাদের সমাজের অনেকগুলো গভীর সমস্যাকে যেন আতশকাচের নিচে এনে ফেলেছে। প্রথমত, গারস্থ সম্পর্ক, তার ভেতরে লুকিয়ে থাকা হিংসা, অবিশ্বাস, প্রতারণা। ঠিক। দ্বিতীয়ত, মানসিক নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেশনের ভয়ঙ্কর দিকটা, মানে একজন মানুষ আরেকজনকে কতটা প্রভাবিত করে এরকম চরম অপরাধে লিপ্ত করতে পারে। হ্যাঁ। তৃতীয়ত, মাদকাসক্তির বিধ্বংসী প্রভাব, কিভাবে এটা মানুষের বিচার বুদ্ধি লোপ করে দেয়। চতুর্থত, অপরাধ ঢাকার জন্য মরিয়া চেষ্টা আর তাতে আধুনিক প্রযুক্তির অপব্যবহার। হ্যাঁ, এই সবগুলোই তো আছে এখানে। হ্যাঁ, আর ওই যে তন্ত্র সাধনা বা কুসংস্কারের বিষয়টা, সেটাও আমাদের ভাবায়। এখনও কিভাবে এই ধরনের বিশ্বাস কিছু মানুষের মনে প্রভাব ফেলে, বা হয়তো অপরাধ করার ক্ষেত্রে একটা অজুহাত হিসেবে কাজ করে। আর যদি আইনি দিক থেকে দেখি, তাহলে এই মামলার পরিকল্পনা, নৃশংসতার মাত্রা, আর বিশেষ করে সম্পর্কের চরম বিশ্বাসঘাতকতা, মানে স্ত্রী হয়ে স্বামীকে খুন। হ্যাঁ, বিশ্বাসের জায়গাটাতেই তো চরম আঘাত। একদম। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এই কারণেই অনেকে এটাকে রেয়ারেস্ট অফ রেয়ার বা বিরলতম নৃশংসতার ঘটনা হিসেবে দেখছেন। আমাদের দণ্ডবিধিতে তো এই রেয়ারেস্ট অফ রেয়ার কেসে মৃত্যুদণ্ডের সংস্থান আছে। যদিও আদালতে সবটা বিচার করে শেষ সিদ্ধান্ত নেবে, কিন্তু মামলার এই বৈশিষ্ট্যগুলো সাজার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে পারে। সব মিলিয়ে দেখলে মেরঠের এই ঘটনাটা একটা ঠান্ডা মাথার নৃংস খুন, প্রতারণার এক অবিশ্বাস্য জাল, যেখানে একদিকে আধুনিক প্রযুক্তির অপব্যবহার, আবার অন্যদিকে তন্ত্র সাধনার মতো আদিম বিশ্বাসের ছায়া, আর তার সাথে পারিবারিক বিশ্বাসঘাতকতা। সব মিলেমিশে একটা ভয়ঙ্কর ছবি তৈরি করেছে। আমাদের হাতে থাকা সূত্রগুলো থেকে পাওয়া প্রত্যেকটা তথ্য যেন এই ছবিটাকে আরও স্পষ্ট করছে। হ্যাঁ, এবং এই ঘটনাটা আমাদের কিছু বড় প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। যেমন, গারস্থ সম্পর্কের টানাপোড়েন কতটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেতে পারে, মানসিক নিয়ন্ত্রণ বা প্রভাবের ক্ষমতা ঠিক কতটা, মাদকাসক্তি একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, আর এই ধরনের ঘটনার প্রতি সমাজের আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সহজ নয়, কিন্তু এই ঘটনাগুলো আমাদের সেই কঠিন প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দেয়। এই সূত্রগুলো বিশ্লেষণ করতে গিয়ে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। একদিকে স্ন্যাপচ্যাটের মতো একদম আধুনিক ডিজিটাল টুল দিয়ে প্রতারণা করা হচ্ছে, আবার অন্যদিকে তন্ত্র সাধনার মতো মানে তথাকথিত পুরনো বিশ্বাস বা কুসংস্কারের একটা কথিত প্রভাবও থাকছে। হ্যাঁ, এই দুটো বিপরীত জিনিসের মিশ্রণটা বেশ অদ্ভুত। তো এই দুই বিপরীত মেরুর মিশ্রণ যখন কোনো একটা চরম অপরাধের মধ্যে দেখা যায়, তখন এটা আসলে আমাদের আজকের দিনের সম্পর্কগুলোর জটিলতা নিয়ে বা সমাজের ভেতরে লুকিয়ে থাকা চাপ, অন্ধকার দিকগুলো নিয়ে কি ইঙ্গিত দেয় বলুন তো? এটা সত্যি একটা গভীর প্রশ্ন। এটা এমন একটা চিন্তা যা হয়তো এই আলোচনার পরেও আমাদের সঙ্গে থেকে যাবে।